ভাই মরতে এলে সমানে বলবো, বউ বাচ্চা নাই, মরতে কোনো সমস্যা নাই। ভাই আসমানের দিকে থাকা যাইতে হবে। ও ভাই ভাই এটা কাঁপতেছে। এইখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা হয়তো বা শুয়ে আছে। এটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড উইথ এনি বাংলাদেশি গার্ল? I have the girlfriend. I cannot. ইউ হ্যাভ গার্লফ্রেন্ড? Yeah. ওই যে নিচ থেকে আমরা উঠতেছিলাম সিঁড়ি বেয়ে বেয়ে, এই জায়গাটাতে এসে সব ছেড়ে দিল। এই গাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা টাকা নেওয়ার জন্য ডেইলি কত পরিমাণ। আমরা তো দুর্ভাগ্যবান, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আল্লাহ আমাদেরকে ন্যাচারাল রিসোর্স দিছে, কিন্তু এইগুলাকে অর্গানাইজ করার মতো আমাদের এখানে সে আবহাওয়া একদম টোটালি ঠান্ডা। ভাই হচ্ছে মেড ইন নোয়াখালী, অ্যাসেম্বলড ইন ঢাকা, না অ্যাসেম্বল নোয়াখালী। বন্ধু এই জায়গাটা হচ্ছে ইগল ফিডিং, এখানে অনেকগুলো ইগল উড়ে বেড়াচ্ছে, বলতে পারেন এটা তাদের রাজ্য। আমরা ফাইনালি আমাদের মূল গন্তব্যে এসে আমরা পৌঁছালাম। ওয়েলকাম টু লাঙ্কাউই। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আমি সাইয়েব। প্রতিবার আমার যাত্রাগুলো সম্প্রতি শুরু হচ্ছে প্রিয় মাতৃভূমির এই বৃহত্তম বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট থেকে। যাত্রা আজকে শুরু হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক গন্তব্যে, ভিন্ন এক যাত্রা নিয়ে। আমি সাইয়েব আছি এখন মালয়েশিয়ার পথে। মালয়েশিয়ায় অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখা হবে ডেফিনেটলি। এক ভিন্ন রকম যাত্রা দিয়ে আমার এই সফরটা শুরু হচ্ছে, কারণ আমি এতদিন একাই ভ্রমণ করেছি। আজকের এই ভ্রমণটা ডেফিনেটলি আমার একার নয়, একসাথে আমরা প্রায় 3 ডজনেরও বেশি মানুষের যাত্রা। চলুন বন্ধুরা, প্রথমে আমরা বোর্ডিং, ইমিগ্রেশন এই ব্যাপারগুলো সেরে নিই। মোটামুটি প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার একটা ফ্লাইট হতে যাচ্ছে বাতিক এয়ারে করে। 18তম দেশের উদ্দেশ্যে বেসিক্যালি আমি রওনা দিচ্ছি। সো নতুন নতুন দেশ, নতুন সব এয়ারলাইন্স, নতুন ইমিগ্রেশন অভিজ্ঞতা, সেই সাথে ওই সব দেশে গিয়ে নতুন কালচার, নতুন মানুষের সাথে মিশে এবং ভিন্ন রকম এক এক্সপিরিয়েন্স নিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসা, আর সেই এক্সপিরিয়েন্সগুলো নিজে এক্সপিরিয়েন্স করেন বা আপনাদের সাথে শেয়ার করা। চলুন বন্ধুরা, ঘুরে আসি এক ভিন্ন রাজতন্ত্রের দেশ মালয়েশিয়া থেকে। বাই দ্য ওয়ে, লেটস ওয়েলকাম রাসেল ভাই অ্যান্ড আছেন সজীব ভাই। ওনারা বেসিক্যালি ইউনিপাল ট্যুরিজমেরই আয়োজক, যে ইউনিপাল ট্যুরিজমের আয়োজনে বেসিক্যালি এই যাত্রাটা হতে যাচ্ছে। আমরা এতগুলো মানুষ, প্রায় 3 ডজনেরও বেশি মানুষ, 40 জন একসাথে আমরা যাচ্ছি ভাই মালয়েশিয়ার উদ্দেশ্যে, নাকি? আমরা আজকের এই সফরটাতে মূলত কি দেখাতে যাচ্ছি বা মানুষ কি দেখতে যাচ্ছে? বেসিক্যালি আমরা এখানে যাচ্ছি হচ্ছে লাঙ্কাই যাচ্ছি আর কুয়ালালামপুর যাচ্ছি। লাঙ্কাই আমরা 2 রাত থাকবো, কুয়ালালামপুরে আমরা 2 রাত থাকবো। লাঙ্কাইতে যে আমরা সাইট সিনগুলো করবো, এর ভিতরে হচ্ছে সিটি ট্যুর আছে, তারপর হচ্ছে আপনার স্কাই ব্রিজ আছে এবং আইপিং আছে। আর কেএলএ যেটা আছে, কেএলএ সিটি ট্যুর প্লাস হচ্ছে আমরা এখানে গ্যান্টিং আইল্যান্ড ট্যুর দিচ্ছি, পাশাপাশি শপিং। এই স্বল্প সময়ে দেখা যাক এই মালয়েশিয়াটাকে কতটুকু এই ট্রিপের মাধ্যমে উপভোগ করা যায়। ডেফিনেটলি আমি এক বড় লম্বা সময় ধরে থাকবো আপনাদেরকে অদেখা মালয়েশিয়াটা খুবই কাছ থেকে নিজে দেখে আপনাদেরকে দেখানোর জন্য। ভাই যাই, ফ্লাইট বিমান ছেড়ে দিই বাবা। উনি আমাদের পলাশ ভাই, ওয়েলকাম অন বোর্ড। এখানে আজকের এই গ্রুপটার মধ্যে মনে করেন আমি মোটামুটি চরম লেভেলে বেইজ্জতি হচ্ছি। আমি নাকি এতগুলো দেশ ঘুরলাম, কিন্তু আমার কোনো ক্রেডিট কার্ড নেই। এটার কারণে সবচেয়ে বড় ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। ফ্লাইটের বাকি মাত্র 1 ঘন্টার মতো আছি। অল্প খায়া নিয়ে আমরা দেন ফার্স্ট টাইমের মতো বাতিক ইয়ার এক্সপিরিয়েন্স করা হবে। আসি এখন বলাকা লাউঞ্জে, না বলাকা লাউঞ্জে আসি, একটুটা খাই, দেন ওড়াল দিব সে রাজাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমাদের বাতিক ইয়ারের ফ্লাইট হওয়ার কথা ছিল 1:10-এ, সেই ফ্লাইট 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা দিলে 3টায় হওয়ার কথা। এখন বাজে 2টা এখনও। আমরা লাউঞ্জেই বসে আছি সবাই, ওয়েটিং ফর ডিপার্চার। তো দেখতে পাচ্ছি এখানে বাতিক ইয়ারের আরও 2টা ফ্লাইট ডিলে। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে বাতিক ইয়ার ফ্লাইট অ্যাজ ইউজুয়াল ডিলে হয়ে থাকে কিনা। আপনারা যারা মালয়েশিয়া প্রবাসী বাইরে আছেন কমেন্ট করে জানাবেন। তবে সময়টা ভালোই যাচ্ছে, যেহেতু আমরা এখানে লাউঞ্জে অ্যাক্সেস পেয়েছি। মোটামুটি চেকিং ডান, বোর্ডিংও ডান, এখন অনবোর্ড হওয়ার অপেক্ষায় আছি। তো এটাই সে আমাদের কাঙ্ক্ষিত বাতিক ইয়ার
বেস্ট ইন মালয়েশিয়া, মেবি মালয়েশিয়ান ফ্লাইট। ফাইনালি বাতিক এয়ার আপনাকে স্বাগতম। ফার্স্ট অফ অল এটা বেসিক্যালি মালয়েশিয়ান বেস্ট একটা এয়ারলাইন্স, যেটা বাংলাদেশে মোটামুটি ডেইলি 2টা বা উইকলি 5-7টা ফ্লাইট অপারেট করে থাকি। দ্যাটস ইট। আমরা মোটামুটি উঠলাম, কমফোর্টেবল সিট ফিল হচ্ছে। এয়ার ইন্ডিয়ার সিটের সাথে মোটামুটি কিছুটা সিমিলারিটি লক্ষ্য করতে পারছি। আর এটা বেসিক্যালি বোয়িং 737-800 একটা বিমান। সো এখানে কোনো ধরনের স্ক্রিন নাই, বাট বলা হচ্ছে ওয়াইফাই আছে, যদিও জানি না এটা মেবি অন স্কাইতে অন হবে। সো এখানে ওয়াইফাই ফেসিলিটির জন্য স্টারলিংক ইউজ করে থাকে হচ্ছে কাতার এয়ারওয়েজ। এশিয়াগামী ফ্লাইটগুলোর মধ্যে বেস্ট একটা সার্ভিস আমি ডেফিনেটলি কাতার এয়ারওয়েজ এক্সপিরিয়েন্স করেছি। আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ রওনা হচ্ছে আমাদের সফর। বেসিক্যালি 8:30টায় ল্যান্ড করছি। আমাদের ফ্লাইট শিডিউলটা অনেকটা এরকম, কুয়ালালামপুর ল্যান্ড করে এখান থেকে আমাদের পরবর্তী ফ্লাইট হচ্ছে লাঙ্কাউই আইল্যান্ডে। ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমাদের ডোমেস্টিক টার্মিনালের দিকে আগাতে হবে। বাংলাদেশের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল একটু ডিফারেন্ট, মোর দ্যান আই এক্সপেক্টেড। এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কেমন সেটাও ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করবো। সো বার্গার কিং আসলাম, আমরা মোটামুটি সবাই এসেছি খাওয়ার জন্য। বেসিক্যালি বলতে পারেন এটা কাইন্ডস অফ সকালের নাস্তা হচ্ছে। আমাদের ফ্লাইট আরও 1 ঘন্টা আছে, মেবি না 1-1.5 ঘন্টা আছে। 12টা 20 এখন বাজে 9:30-10টার কাছাকাছি। এইমাত্র ট্রেন ছেড়ে গেল। এই কুয়ালালামপুর এয়ারপোর্ট বেসিক্যালি কয়েকটা টার্মিনালে বিভক্ত। আমরা এইখান থেকে সেকেন্ড আরেকটা টার্মিনালে যাচ্ছি, যেখান থেকে আমাদের ইমিগ্রেশন হবে, প্লাস আমরা বের হয়ে ডোমেস্টিক ফ্লাইট নিব। এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে ট্রেন সার্ভিস আছে, এই ট্রেন সার্ভিসে করে আমরা যাচ্ছি। বাহ, কেন জানি মনে হচ্ছে এতক্ষণ পর এসে গোনা মাপ হয়েছে আমাদের। আমরা ফাইনালি আমাদের মূল গন্তব্যে এসে আমরা পৌঁছালাম। সো গাইস, ওয়েলকাম টু লাঙ্কাউই। এটা একটা আইল্যান্ড, লাঙ্কাউই দ্বীপ বলতে পারি আমরা। খুব লম্বা সফর ছিল আমাদের, ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে মোটামুটি একটু আমরা ঝামেলায় পড়েছিলাম ডেফিনেটলি। সো টেম্পারেচার মোটামুটি ভালোই হাই, শুধু হাই না ভালোই হাই দেখতে পাচ্ছি। 34 ডিগ্রি তাপমাত্রা আমাদের এখন অনুভূত হচ্ছে এখানে। বাই দ্য ওয়ে, আমাদের ইমিগ্রেশন অবশ্যই এখানে হয়ে গিয়েছে কুয়ালালামপুরে। ঢাকা থেকে আমরা যখন গ্রুপ ট্যুরে আসি তখন একটা জিডি নাম্বার ক্রিয়েট হয় ওখানে। ওই জিডি নাম্বার এগেনস্ট আমরা সবাই একই গ্রুপে দেখি, আমাদের কাউকে কোনো ধরনের প্রশ্ন করেনি বা কোনো ধরনের জায়গার সম্মুখীন আমাদের হতে হয়নি। জাস্ট যে কোথায় যাচ্ছেন এই কোম্পানির সাথে জিডি নাম্বার এত, দ্যাটস ইট। একইভাবে মালয়েশিয়ার ইমিগ্রেশনও এইটাই হয়েছে। মোটামুটি আমরা সব গ্রুপে একই সাথে ছিলাম, একদম হ্যাসেল ফ্রি ইমিগ্রেশন গেল, কিছুই জিজ্ঞেসই করে নাই। তবে বাহ, দেখতে পাচ্ছেন লাঙ্কাউইয়ের প্যাকেজ কালেক্টিং বেল্ট এইখান থেকে। বন্ধুরা, আমার 18তম দেশ মালয়েশিয়া আপনাকে স্বাগতম। অবশেষে আউট অফ দ্য এয়ারপোর্ট আপনারা সবাই আসছেন হচ্ছে বেসিক্যালি। হ্যালো, হাউ আর ইউ? এই যে ইউনিপাল ট্যুরিজমের পক্ষ থেকে টিম এখানে রিসিভ করতে আসছেন লাঙ্কাউইতে। নাইস টু মিট ইউ। এই যে সবাই মোটামুটি চলে আসছে। এখন আমরা মেবি দেখি কী ধরনের বাস বা কী ধরনের ট্রান্সপোর্ট দিয়ে আমরা যাই। ও, উনি বাই হচ্ছে মেড ইন নোয়াখালী। মেড ইন নোয়াখালী, অ্যাসেম্বলড ইন ঢাকা। অ্যাসেম্বল নোয়াখালী, নোয়াখালী সবই মনে করি নোয়াখালী বেস্ট। এখানে আগে কয়েকজন মেবি বাকি আছে, ওনাদের জন্য আমরা ওয়েট করতেছি। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখানে একটা সিম টেলিকমিউনিকেশন বা সিম শপ দেখতে পেলাম। চলুন এখানে মালয়েশিয়াতে সিমের দাম বা নেটের প্যাকেজ কেমন দাম হয়ে থাকে আমরা একটু দেখে আসি। এই যে এগুলো হচ্ছে সব সিম, বিভিন্ন প্যাকেজ। এটা হচ্ছে নাম্বার 1 5G ট্রাভেল সিম বলতেছে তারা। এখানে বিভিন্ন প্যাকেজ, আর 60 টাকা দিয়ে 30 দিন আনলিমিটেড ইন্টারনেট। সো মালয়েশিয়ার প্যাকেজ দেখে আপনাদেরকে। প্যাকেজটা হচ্ছে অনেকটাই এরকম। এখানে 18 মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে 6 Mbps স্পিড পাওয়া যাবে, 20 GB 7 দিন মেয়াদ। আর 30 দিনের জন্য 200 GB 60 রিঙ্গিত দিয়ে 12 Mbps স্পিড থাকবে। 15 দিনের জন্য 35 রিঙ্গিত 12 Mbps স্পিড অ্যান্ড 100 GB হচ্ছে ইন্টারনেট, যেটা 4 দেশে তারা চালাতে পারবে বলছে। এই হচ্ছে বেসিক্যালি মালয়েশিয়ার ইন্টারনেট প্রাইস এবং প্যাকেজ প্রাইস 7 দিন, 15 দিন এবং 30 দিন। সো সবাই এখানে বেশিরভাগই 15 দিনেরটা 35 রিঙ্গিত দিয়ে 100 GB এটাই প্রেফার করতেছে। সো সিম নিয়ে নিলাম অ্যান্ড আমরা সকলেই সিম নিচ্ছি।
এখনও অন প্রসেসে আছে, লম্বা লাইন। কার্ড পেমেন্ট করেছি, কার্ড এবং ক্যাশ বোথ দে অ্যাকসেপ্ট। এটা হচ্ছে লাংকাউই এয়ারপোর্টের বাইরে দৃশ্য, ট্যাক্সিগুলো এখান থেকে পিক করে আর কি। আর এখানে আকাশ প্রচুর মেঘলা দেখা যাচ্ছে আজকে। এটা গাড়ি পার্কিং লাংকাউই এয়ারপোর্টের, এখান থেকে হয়তো বা গাড়িতে উঠে যাব। সেই তো বিশাল বড়, আমি মনে করছিলাম ছোটো হবে, কিন্তু হিউজ বড় একটা এয়ারপোর্ট। রাজাদের দেশ বা রাজতন্ত্রের দেশ বলা হয় মালয়েশিয়াকে। এই দেশটা 9টি কিংডমে বিভক্ত বা 9টা রাজ্যে বিভক্ত। প্রতি 9টা রাজ্যের মধ্যে এক একটা আলাদা আলাদা সুলতান আছে। প্রতি 5 বছর পর পর এই 9টা সুলতানের মধ্য থেকে একজন রাজা নির্বাচিত হয় এই দেশে। আর ওই রাজা মূলত রাষ্ট্রপ্রধান হিসেবে থাকে। রাষ্ট্রপ্রধানের ভূমিকা বিশেষ করে প্রধানমন্ত্রীর হাতে সবচেয়ে বেশি থাকে। সো বলতে পারেন মালয়েশিয়া ইজ এ মোনার্কি কান্ট্রি। এই বাসে করে আমাদের পরবর্তী যাত্রা হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবার ব্যাগেজ এবং লাগেজ দিয়ে দিচ্ছে। সো চলুন আমরা বাসে উঠি, বাস কেমন দেখে আসি। আমরা এখানে উঠে কোথাও বসি, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আবহাওয়া আজকে একটু ডিফারেন্ট। এখানে লাংকাউই যে আইল্যান্ড, এই আইল্যান্ডটার ম্যাপ দেওয়া আছে। তারা বেসিক্যালি এই আইল্যান্ড বেসিস কাজ করে থাকে। সবাই আসলে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে বেসিক্যালি। এটা বেসিক্যালি এই লাংকাউই আইল্যান্ডের টপ কয়েকটা হোটেলের মধ্যে একটা বলতে পারেন। ডায়াং বে বলা হচ্ছে এই হোটেলটা নাকি খুবই সুন্দর, একদম বিচের পাড়েই। আর রাস্তাঘাট দেখুন, আমি দেখে রীতিমতো মুগ্ধ। বা এখানেও 7-11 আছে, সুপার শপ বা থাইল্যান্ডের মতোই জনপ্রিয় সুপার শপগুলো। এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই। এই যে লাংকাউই আইল্যান্ড, মূল যে আইল্যান্ড, এই আইল্যান্ডটা আপনি গাড়ি নিয়ে যদি ঘুরতে চান মোটামুটি 2 ঘন্টায় আপনি একটা চক্কর দিয়ে দিতে পারবেন। কি সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে সামনে। শ্রীলঙ্কায় ম্যাক্সিমাম বাংলাদেশ। আপনি বাংলাদেশি? হ্যাঁ বাহ, নাইস টু মিট ইউ ব্রাদার। ভালো আছেন? ও এখানে অনেক বাংলাদেশি আছেন, তাহলে বাংলা কথা শোনা যাচ্ছে অ্যান্ড বলা যাচ্ছে। সবাই মনে করেন সি ভিউ দেখে রীতিমতো মুগ্ধ হয় কি। ইনফিনিটি, এটা সুইমিং পুল হচ্ছে ইনফিনিটি বলতে পারেন, বিকজ এখান থেকে ডিরেক্ট সমুদ্রের সাথে কানেক্ট হয়েছে এই সুইমিং পুলটা। সো ডেফিনেটলি এন্ডলেস হ্যাপিনেস হিয়ার। মালদ্বীপের সমুদ্র দেখতে আর থাইল্যান্ডের সমুদ্র দেখতে এখন এসে শেষমেশ মালয়েশিয়ায় আমরা সমুদ্র। বলা হয়ে থাকে পুরো পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। সো আমরা যেখানে যাই ডেফিনেটলি এই জলজ সৌন্দর্যগুলো উই হ্যাভ টু এক্সপিরিয়েন্স। বাইরে আমাদের সময় খুবই শর্ট, এই কারণে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাদের এখানে লাঞ্চ করে আবার বের হতে হবে। এখন বাজে এখানে প্রায় 2:30। খাবার বলতে এখানে বেসিক্যালি হোয়াইট রাইসও আছে অপশন হিসেবে। হঠাৎ দেখি রুটি, তো পাকিস্তানে গিয়ে রুটি খাওয়ার অভ্যাসটা বেড়ে গেছে, যেখানে পায় রুটি মিস করে না। আর সবজি, বিফ অ্যান্ড চিকেন, ডাল, এসব আইটেমগুলো দেখলাম আছে। সো দ্যাটস ক্যারি অন। একটু মিষ্টি মিষ্টি ভাব খাবারের মধ্যে, মানে মশলাগুলো হালকা একটু মিষ্টান্ন মিষ্টান্ন মনে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমাদের অ্যাকোমোডেশন। এখন আমরা একটু ফ্রেশ হয়ে দেন আবার রওনা দিব হচ্ছে সিটিটা ঘুরে দেখার জন্য। ওই যে ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর সাইলেন্ট নীরব প্লেস। এখন বেসিক্যালি আমরা এই শহরটাকে কাছ থেকে দেখার জন্য অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য বের হচ্ছে। চলুন, আকাশ মেঘাচ্ছন্ন ছিল বাট এখন কিছুটা কাটিয়ে উঠছে। লেটস সি যে কোন দিকে আমরা যাচ্ছি, কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন। আমরা এসেছি হচ্ছে ইগল স্কোয়ারে। দেখি ইগল স্কোয়ার মানুষ কেন আসে, দেখার মতো কি এমন আছে। সামনে এটা দেখে দূর থেকে মনে হচ্ছে মসজিদ, কিন্তু এটা মসজিদ নয়। বন্ধুরা, যে কেউ মালয়েশিয়াতে আসুক আর আসবে লাংকাউইতে, এটা খুবই কমন একটা ব্যাপার। লাংকাউইতে আসা ছাড়া মালয়েশিয়া ভ্রমণ বলা যায় এক প্রকার অসম্পন্নই থেকে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিশাল ইগল, বলা হচ্ছে লাংকাউই শব্দের অর্থ ইগল। আর সেই ইগলকে এখানে এই লাংকাউই ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস বা আইকনিক একটা ল্যান্ডমার্ক হিসেবে রেখেছে,
তার ঠিক নিচেই লেখা এই জায়গাটার নাম লাঙ্কাউই। এইখানে আমি মনে করছিলাম যে ইগল হয়তো বা প্রচুর আসে এই জায়গাটাতে, যার কারণে এটার নাম ইগল স্কোয়ার। যাবো না তখন আমরা ইগল ফিডিং করবো তো তাই বাহ। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আমরা এখন নাস্তা করতে আসলাম। বিভিন্ন আইটেমগুলো আছে, যদিও বা লাঞ্চ এবং ডিনারে ছিল মোটামুটি কম আইটেম, বাট ব্রেকফাস্টে হিউজ আইটেমস অ্যাভেলেবল। আমরা আজকে সকালে নাস্তা খেয়ে বের হবো হচ্ছে পুরো লাঙ্কাউইতে বেশ কিছু অ্যাক্টিভিটিস করার জন্য। ডেফিনেটলি আমরা এনজয় করবো অ্যান্ড আপনারাও আই থিঙ্ক এনজয় করবেন। আজকে আমাদের ডে 2 চলতেছে, গতকাল ছিল আমাদের ডে 1। মালয়েশিয়ার যে লোকাল খাবারের টেস্ট আমি যতদূর শুনেছি এটা একটু ফ্লেভার বা একটু মিষ্টি এমন হয়ে থাকে, তবে এই হোটেলে এশিয়ান একটা টেস্ট আমরা ডেফিনেটলি এখানে পাচ্ছি, সাউথ এশিয়ান একটা টেস্ট। আমরা এখানে আসছি জেটি কাটে। চলুন কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখায়। এইখান থেকে স্পিড বোটগুলো ছেড়ে যাবে ডিফারেন্ট ডেস্টিনেশনে। এখানে সুইম করার মতো সব জামা কাপড়গুলো আছে। সামনে হয়তো সমুদ্রের দিকে আমরা আগাচ্ছি। ওইখানে ইগল স্কোয়ার দেখা যাচ্ছে, যেখানে আমরা গতকালকে গিয়েছিলাম তার ঠিক অপোজিটে হচ্ছে এই জেটিটা। এখানে এরকম অসংখ্য স্পিড বোটসগুলো আছে, জেটস্কিগুলো আছে। এটা দেখেন একদম গাড়ির মতোই মনে হবে, কার যেটা পানিতে স্পিড বোর্ডের মধ্যে চলবে জেটস্কি। বাই দ্য ওয়ে, আমাদের এখন গন্তব্য হচ্ছে মূলত আইল্যান্ড হোপিংয়ের দিকে। আমরা আইল্যান্ড হোপিংয়ে যাচ্ছি। ওইখানে একটা মজার জায়গা আছে যেখানে নাকি বলে প্রেগনেন্ট যদি কেউ হইতে চায়, কোনো মহিলা গর্ভবতী হতে চাচ্ছেন বা হতে পারতেছেন না, মালয়েশিয়ার মানুষের বিশ্বাস মতে নাকি ওইসব মহিলারা এই আইল্যান্ডটাতে যায় বা আসে। সেই আইল্যান্ডে চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাবো আজকে। কেন এবার তারা এটা ভেবে থাকে, আর এটা কি কুদরত আল্লাহ তাআলা দিছে যেটা তারা বিশ্বাস করে এত ডিপলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি থাইল্যান্ডে গিয়ে সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছিলাম রীতিমতো। তো আমাদের সমুদ্র অভিযান আজকে এখান থেকে শুরু হচ্ছে। একটা বোট ইতিমধ্যে চলে গিয়েছে, মালদ্বীপে ছিল, থাইল্যান্ডে ছিল, এখন মালয়েশিয়া এসো আমাদের সমুদ্র অভিযান। আমাদেরকে ক্রস করার চেষ্টা করতেছে। বাসি বাসি হবে হবে হবে। আমরা এসে পৌঁছালাম আইল্যান্ড হোপিংয়ে। বাহ, ব্রিজটা দেখে পাশে এখানে এরকম অসংখ্য টুরিস্টরা আসেন, বোটগুলো এখানে পার্ক করে এই আইল্যান্ডটাকে এনজয় করে নাকি আশপাশটা। আমরা সবাই এখন একে একে এন্ট্রি হচ্ছি। সেরা এটাই কি আইল্যান্ড হোপিং বলে? আমাদের পাশের পার্টটা কিন্তু ভাই জটিল আছিল। হ্যাঁ, ওই যে সমুদ্রে অভিযানে গেলে যে একটা রেস হয়, বোট চেসিংয়ের যে ব্যাপার, মজাই ছিল এটা। এই জায়গাটার মেন অ্যাক্টিভিটি হলো পানি কেন্দ্রিক। মানুষ আসে পানিতে সুইম করে। এখানে আমাদের অনেকেই আমরা নামিনি, বিশেষ করে আমার মালদ্বীপে গিয়ে মোটামুটি এই সমুদ্র ভ্রমণের বা পানির যে ইন্টারেস্ট এটা টোটালি মিটে গেছে। পোলাও বেরাস বাসা। পোলাও যেটা আমরা চিনি, বেরাস মানে হচ্ছে রাইস, আর বাসা মানে আইল্যান্ড। আইল্যান্ড হোপিংয়ে বেশ কয়েকটা আইল্যান্ডে আসা হয়, তার মধ্যে এটা পোলাও বেরাস বাসা বা পোলাও বেরাস আইল্যান্ডও বলতে পারেন। এটা একটা যেখানে সানবাদ করে। আর প্রেগন্যান্ট মাইডেন আইল্যান্ড একটা আছে, ওটা একটু ডিফারেন্ট, ওটা ভিন্ন রকম, যেখানে আমরা যাব। এরকম বেশ কয়েকটা আইল্যান্ডের আশায় সবাই আসে হয়তো বা, যার কারণে এই জায়গাগুলোকে মিলিয়ে একত্রে বলা হয় আইল্যান্ড হোপিং। সো আইল্যান্ড হোপিংয়ে আমরা এখন পরবর্তী আইল্যান্ডের দিকে আমরা যাব।
মোটামুটি ভালোই কাটলো আর কি। আমরা এখন বোটের দিকে রওনা দিচ্ছি। আরে ভাই, এটা বেশি ফ্লোটিং হচ্ছে। কেমন এনজয় করলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। হয়তো বা এর চেয়ে আরও কোনো ভালো কিছু ওয়েটিং করতেছে আমাদের জন্য, এটাই প্রত্যাশা। আমরা যাওয়ার পথে হঠাৎ এখানে মাছ দেখতে পেলাম, কিছু সিসলিট টাইপের মাছগুলো দেখার জন্য আমরা ওয়েট করতেছিলাম। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে ইগল ফিডিং, ইগলকে খাওয়ানো হয়। এখানে অনেকগুলো ইগল উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বলতে পারেন এটা তাদের রাজ্য। ইগল ম্যাক্স প্রো এগুলো, ওরে বাহ, সব দেখি ইগল পাখি এখানে অসংখ্য। এরকম এরা সবাই আসছে ইগলগুলো দেখতে, ইগলকে ফিড করাতে। বাহ, দেখুন কি সুন্দর। ইগল ফিডিং বলতে এখানে ইগলরা এসে মাছ শিকার করে। মূলত আকাশের উপর এরকম শত শত ইগল উঠতে থাকে, আর ওই পাশের যে বন ওটাতে মূলত ইগলগুলোর বসবাস। আর এইখান থেকে ইগলগুলো হান্ট করে থাকে, লাইভ ফ্লাইং হান্ট করে মাছ। এখানে পানিতে বা সমান যে মাছ থাকে ছোটোখাটো, ওই মাছগুলো শিকার করে। আর এটাকে বলা হয় ইগল ফিডিং। সেটা দেখে এখন আমরা যাচ্ছি এইখান থেকে আর একটু ডিফারেন্ট এবং আর একটু খুবই এনজয়েবল একটা জায়গা। এনজয়মেন্ট আমরা ডেফিনেটলি ওখানে পাবো। দেখুন এখানে এরকম অসংখ্য বোট, আর পানির স্রোত আছে ভালোই ঢেউয়ে। ও বাবা, সেই এনজয় করতেছি। এটা হচ্ছে প্রেগনেন্ট মাইডে আইল্যান্ড বলা হয়ে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা হয়তো বা শুয়ে আছে। যদি একটু গ্যাস করেন, এটা মহিলার ফেস, এটা মহিলার ব্রেস্ট, অ্যান্ড এটা হচ্ছে একজন গর্ভবতী মায়ের বলতে পারেন যে পেট যেরকম থাকে সেরকম। সো এটা দেখতেও এরকমই দেখায়। আর মালয়েশিয়ানদের বিশ্বাস হলো যাদের গর্ভজনিত সমস্যা আছে তারা যদি এখানে আসে তো তাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেই বিশ্বাস থেকে মালয়েশিয়ান মহিলারা এখানে আসে, অ্যান্ড বলা হয় তাকে যে তারা নাকি আসলে এটা সমাধান পাইছে অনেকবার। সো সেই কারণেও এখানে অসংখ্য মহিলারা নাকি আসে। যে কোনো মুহূর্তে এখানে বৃষ্টি হয়ে যায়, ঠিক সেরকম বৃষ্টির সম্মুখীন আমরা হলাম। রেইন ফরেস্টের রেইন আমরা পেলাম এখানে। লাংকাউয়ের আইল্যান্ড হোপিং ট্যুরের অন্যতম আকর্ষণ এই সুইট ওয়াটার লেক। সবচেয়ে অবাক করা বিষয় হলো সমুদ্রের একেবারে পাশেই থাকা এই লেকের পানি কিন্তু সম্পূর্ণ মিঠা। চারপাশের পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি জমেই তৈরি হয়েছে এই অসাধারণ প্রাকৃতিক হ্রদ। আরও মজার ব্যাপার হলো আমরা এখন অবস্থান করছি ইউনেস্কো স্বীকৃত লাংকাউই ইউনেস্কো গ্লোবাল জিও পার্কের অংশে, দায়াং বান্তিং মার্বেল জিও ফরেস্ট পার্কে। শত শত মিলিয়ন বছরের ভূতাত্ত্বিক ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংরক্ষিত এলাকা। সবুজ পাহাড়ে ঘেরা এই লেকটি স্থানীয়ভাবে লেক অব দ্য প্রেগনেন্ট মেডেন নামেও পরিচিত। দূর থেকে পাহাড়গুলোর আকৃতি দেখতে অনেকটাই শুয়ে থাকা একজন গর্ভবতী নারীর মতোই মনে হয়, আর সেই থেকেই নেমে এসেছে এর নাম। প্রকৃতির এমন বিস্ময়কর সৃষ্টি, এক পাশে নোনা সমুদ্রের পানি আর অন্য পাশে সম্পূর্ণ মিঠা পানির এই লেক সত্যিই লাংকাউয়ের সৌন্দর্যকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছে। কেমন এনজয় করলেন আপনি এই জায়গাটাতে এসে? সব ছেড়ে দিল। ওই যে নিচ থেকে আমরা উঠতেছিলাম সিঁড়ি বেয়ে বেয়ে, চিকন জায়গা আছে ওনারা উঠে গেছেন। এটা হচ্ছে মেন ফ্যাক্ট, জায়গার দোষ না দোষ আমাদের। আপনি কি আগেও এসেছিলেন এখানে? আরো তিনবার। ও, এবার সহ প্রায় 4 বার হলো ওনার। ও, এগুলো রিসেন্টলি করা? হ্যাঁ। লাস্ট আসছিলেন কবে, যখন ছিল না? আরো 5-7 বছর আগে মনে হয়। তাহলে এই 3-4-5 বছরের মধ্যে করা এগুলো। এই রাস্তাগুলো ঢালাই করে করছে। আগে একটু রিস্কি ছিল, পাথর দিয়ে ওঠা নামা করা লাগতো। আমরা তো দুর্ভাগ্যবান, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আল্লাহ আমাদেরকে ন্যাচারাল বিউটি, ন্যাচারাল রিসোর্স দিচ্ছে, কিন্তু এইগুলাকে অর্গানাইজ করার মতো আমাদের কোনো মানুষ এখন পর্যন্ত দায়িত্ব নেয় নেই। আমাদের এত হিলি এরিয়া, আমাদের এইগুলোকে যদি একটু ম্যানেজ করা যেত সুন্দর করে, ওয়ার্ল্ড ট্যুরিস্টদেরকে যদি একটু দেখানো যেত, তারা আসতো এবং আমাদের প্রচুর ফরেন রেমিটেন্স আসতো সেখান থেকে। কিন্তু আমরা এই জায়গাটায় উদাস। আমাদের যেই গভর্নমেন্টই আসে, ট্যুরিজমে যে একটা বাংলাদেশের বড় ইন্ডাস্ট্রি হতে পারে এটাকে আসলে কেউ গুরুত্বই দেয় না। তো এই হাই হতাশটা শুধু আমার মধ্যে নয়, ওনার মধ্যেও নয়, যত বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যায়, সব দেশেই। এখন সবাই মোটামুটি ক্লান্ত, ডাব খাওয়ার পালা। কিন্তু ডাব কত বিশাল দেখুন।
কিন্তু এর মাঝখানে দাম বাংলাদেশি টাকা 600 টাকা এটার দাম, 620 টাকা। 620 টাকা একটা ডাবের দাম। দেখেন রোজ দিচ্ছে কিভাবে। এটা অ্যাভোকাডো, কোকোনাটই লাগবে জুস। এটা মেনলি তারা ট্রাই করেছে, যদি কারো ভালো লাগে তাহলে ওইটা অর্ডার করবে, বানিয়ে দিবে। অনেক অনেক ক্লান্ত সবাই, খুব এনজয় করছে। এখন আমাদের খিদে পাচ্ছে প্রচুর। এভাবেই শেষ হলো লাঙ্কাউইয়ের অসাধারণ আইল্যান্ড হপিং অভিযানের একটি দিন। কয়েক ঘন্টার এই যাত্রায় আমরা দেখেছি সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা অসাধারণ দ্বীপ, উপভোগ করেছি প্রকৃতির অপার সৌন্দর্য, আর ঘুরে দেখেছি ইউনেস্কো স্বীকৃত লাঙ্কাউই জিও পার্কের কিছু অনন্য স্থান। সুইট ওয়াটার লেকের শান্ত পরিবেশ, চারপাশের সবুজ পাহাড় আর আন্দামান সাগরের নীল জল, সবকিছু মিলিয়ে এই অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকার মতোই। এখন আমরা ফিরে এসেছি জেটি পয়েন্টে, কিন্তু লাঙ্কাউইয়ের এই স্মৃতিগুলো হয়তো অনেক দিন আমাদের সঙ্গেই থাকবে। যদি কখনো মালয়েশিয়ার লাঙ্কাউইতে আসার সুযোগ হয়, তাহলে আইল্যান্ড হপিং ট্যুরটি অবশ্যই ভ্রমণ তালিকায় রাখবেন। এমন সব তালিকা তৈরিতে আপনার পাশে আছে ইউনিপাল ট্যুরিজম, যার মাধ্যমে আপনাদের বিশ্ব ভ্রমণের যত আয়োজনগুলো ওয়েল অর্গানাইজড এবং ওয়েল প্ল্যান্ড হয়ে থাকে, ঠিক যেমনটা এই মালয়েশিয়ার ট্রিপটাও হচ্ছে। আমাদের জামা চেঞ্জ হয়ে গেল। লাঙ্কাউইয়ের আরেকটা মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা আমরা ঘুরতে যাচ্ছি, যেটাতে আমাদের দ্বিতীয় দিন শেষ হচ্ছে আর কি। ওখানে গিয়েই সে গাইড বেসিক্যালি, হ্যালো, How nice. that's good, you are looking so gorgeous with this ID card cover, very nice. Your name? Ayman. Ayman. Araba, mashallah. Do you want to get married with any Bangladeshi girl? I have the good friend. I cannot. You have girlfriend? Yeah. Oh my god. বুঝছেন তার নাকি ভাই গার্লফ্রেন্ড আছে। আমি আগে চাচ্ছিলাম তো তাকে একটা বাংলাদেশি মেয়ে দেখা দিতে। আমরা মূলত আসছি লাঙ্কাউইয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাট্রাকশন হচ্ছে কেবল কার। সেই কেবল কার আমরা আসছি। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওইখানে কেবল কারে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। হ্যাঁ, চলুন কী কী প্রসিডিউর থাকে আর ওখানে গিয়ে কী এক্সপিরিয়েন্স করার মতো আছে আমরা দেখে নিই। এখানে বিভিন্ন টি শার্ট আছে, প্রয়োজনীয় কাপড় চোপড় বা শপিং করার মতো জায়গাগুলো আছে। কেউ যদি ভুলে যায় কিছু আনতে ইন কেস, তাহলে যেন কিনতে পারে। আর এটা হচ্ছে স্কাই ডোম। এই ডোম থেকে মূলত যাওয়া হবে হয়তোবা স্কাই কেবল কারে। ভাই আমরা চলে আসছি, ভয়কে জয় করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সবুজ না, এই সবুজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে তারা পিছনে ইয়াটা অ্যাড করে দেবে, গ্রিন স্ক্রিন রিমুভ করে দিবে, তারপর আপনাকে ছবিটা বেচবে। এ হচ্ছে ব্যাপার, সুন্দর। ও ভাই কত উপরে আমরা উঠে গেলাম। এখানে আমাদের 15 মিনিট থাকার কথা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে কই থেকে কীভাবে আসছে। এখানে সে আবহাওয়া একদম টোটালি ঠান্ডা, কারণ এত উচ্চতায় আমরা এসেছি। সেই তো আমি মনে করছিলাম খালি উঠবো আর নামবো, কিন্তু এখানে তো দেখি ভিন্ন জগৎ। এই জায়গায় এসে ড্রোন অ্যালাউ না। এই যে বন, এই বনের উপরেই আমরা আছি। এক রুদ্ধশ্বাস ব্যাপার রীতিমতো। এখানে অবশ্য অপশন হিসেবে স্কাই ব্রিজও আছে। স্কাই ব্রিজের জন্য এখান থেকে এক্সট্রা টিকিট নিতে হয়, চাইলে আপনারা টিকিট নিতে পারেন। স্কাই ব্রিজের টিকিট দেখা যাচ্ছে 16-15 RM বা রিঙ্গিট, এরকমই একটা দাম দেখা যাচ্ছে স্কাই ব্রিজে যাওয়ার জন্য। সবাই ওই পাশে স্কাই ব্রিজে এনজয় করতেছে। আমার মতো যাদের হাই ফবি আছে, স্কাই ব্রিজে উঠতে চান না, তারা এই জায়গাটাতে এসে, মানে স্কাই ব্রিজের নিচে এসে এখানে একটা হাওয়া অনুভব হচ্ছে, মানে একটা বাতাস আসতেছে। খুবই মনে হয় এসি থেকে যেভাবে বাতাস আসে ঠিক সেই টাইপের একটা বাতাস আসতেছে এখানে। এটা ফিল হচ্ছে, বাতাসটা গায়ে লাগছে না।
এখানে স্কাই ব্রিজের পিলার, উপরে স্কাই ব্রিজটা। অনেকেই আসে, দেখলাম যে এখানে অনেকেই এদিক থেকে ওই পাশটাতে যাচ্ছে। সো চলুন একটু সামনে গিয়ে দেখি। এরকমই এখানে অনেক দূর গিয়েছে এই পথ, অনেক নিচে নেমেছে। এই বনের মধ্যে দিয়ে কেউ চাইলে হেঁটে বেড়াতে পারবে, ঘুরে বেড়াতে পারবে। এখানে হয়তোবা কোনো ভিউ পয়েন্ট থাকতে পারে সামনে। এটা হয়তোবা গিয়েছে, আমরা যেখান থেকে লিফটে করে নেমেছি ওইখানেই এটা গিয়ে পৌঁছেছে, অত দূর না যাই। এমন একটা জায়গায় এসে স্কাই ব্রিজে না ওঠা, কারণ স্কাই ব্রিজে আমার হাই ফোবিয়া, একটু ভয় লাগে। তাও কেবল কারে কোনো রকম কষ্ট করে ম্যানেজ করছি যাওয়াটা। ভাই মরতে এলে সমান বলবো, বউ বাচ্চা নাই, মরতে কোনো সমস্যা নাই। আসমানের দিকে থাকা যাইতে হবে না ভাই। ভাই আমি উঠি না এখানে, এটাই আই। আরে হাঁটেন আপনি, এটাই আই আমি। এটাই আই। ভাই আমি কিন্তু স্কাই ব্রিজে উঠি না, এটাই আই। এই নিয়ে আমরা ঘুরতেছি, কারণ আমি নিজে এখন হয়ে গেছি। আমি নিজে হয়ে গেছি। আমাকে যে দেখে জোর জবরদস্তি করে নিয়ে আসছে। ওকে ভাই, কষ্ট করে আইছেন, না যদি ঘুরেন তাহলে কেমন হবে? ও ভাই ভাই এটা কাঁপতেছে। হ্যাঁ কাঁপে, এটার দাম আপনার মাঝে নিয়ে চাইলে দিতে হবে। ভাই কাঁপতেছে কেন? হ্যাঁ কাঁপে না তো ভাই ওখানে আবার গ্লাস আছে। তাইলে তো আপনি দেখতেছেনই। ওই ভাই এদিকে গ্লাস আছে আবার। না 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 ক্যামেরাটা উল্টান। ওই ভাই আমি দেখতেছি না, আপনাকে দেখেন ভাই। সেই তো এই যে কই লাগা তো ছাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি ভয় আসলে ভয় পেতেছেন? আসলে উগান্ডা সব শেষ করে দেয় না রে, এখন ভয় ভাই। এই যে দেখেন মানুষের কি সাহস ভাই। শেষমেশ এসেই পড়ছি, ফেসে গেছি। এখন ডানে যাবো না বামে যাবো সেটাই বুঝতেছি না। আর এখান থেকে দেখুন কি জটিল একটা ভিউ আসতেছে, কি চমৎকার একটা ভিউ আসতেছে। এখানে আপনি মোটামুটি দেখা যায় সব জায়গাগুলোতে অ্যাটলিস্ট একবার দুইবার আগে গিয়েছেন, তাই না? এটা সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে আপনাকে এই মালয়েশিয়া ট্রিপে যতবার আসছেন? আমার কাছে স্কাই ব্রিজটা বিশেষ করে হচ্ছে যে আমরা যে ক্যাবেল কারে উঠছি লঙ্কায়ের, এটা বেস্ট। কেমন উপভোগ করছেন? অনেক অনেক সুন্দর, অনেক এক্সাইটমেন্ট, দারুণ দারুণ। অনেক এত সুন্দর ভিউ দেখে খুব একবারে মনোভূত হইলো। মনে হলো যে আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি। আমাদের প্ল্যান ছিল এখানে একটা জায়গায় আমরা জয়েন করবো 3D আর্ট গ্যালারিতে, কিন্তু ওইখানে যাওয়া হচ্ছে না। ইতিমধ্যে 6টা বাজে, সূর্য এখনও মাথার উপর। এইখানে সন্ধ্যা হয় 7টার পরে, 8টা কাছাকাছি হয়, তখন গিয়ে এই জায়গাটাতে হয় সন্ধ্যা। 6টা থেকে 7টার মধ্যে পুরোটাই ক্লোজ হয়ে যায়। ইভেন 6টা বাজে এন্ট্রিও বন্ধ হয়ে যায় এখানে। 6টার পর আর কেউ এন্ট্রি করতে পারে না এখানে। এই গাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা মানে টাকা নেওয়ার জন্য ডেইলি কত পরিমাণ ট্রানজ্যাকশন, ক্যাশ ট্রানজ্যাকশন শুধু তাদের হয়ে থাকে। ইউ ক্যান ইমেজিন যে গাড়িতে করে আসে। ওটা হচ্ছে বেসিক্যালি 3D আর্ট গ্যালারি, যেখানে আমরা মিস করলাম, আজকে যাওয়া হলো না। ওটা 6টায় ক্লোজ হয়ে যায়। আমাদের এইখান থেকে রিটার্ন আসতে 6:30 বেজে যায়। এখন আমাদের প্ল্যান হচ্ছে অ্যাজ ইউজুয়াল হোটেলের দিকে আগাবো। আগামীকাল আমাদের রওনা হচ্ছে নেক্সট একটা দেশে, একই দেশের নেক্সট একটা সিটিতে। এই পর্যন্ত যদি উপভোগ করে থাকেন তো চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আই হোপ দ্যাট আপনাদের অনেক গাইডেন্স হিসেবে কাজ করছে এই ভিডিওটা। তো এইখানেও পরিবেশটাকে কত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে সাজিয়েছে দেখুন। আমরা এখন আসছি চ্যানাং বিচে। এখানে স্থানীয়রা বিদেশিরাও আসে। এখানে মেইনলি ফেমাস কেন ভাই? কারণ এখানে হচ্ছে আপনার আছে ফায়ার শো হয়, তারপরে এখানে মিউজিক হয়, তারপরে এখানে আপনি মানে আপনার মতো করে রাত 10টা 11টা পর্যন্ত আপনি এক্সপ্লোর করতে পারবেন পাবলিক বিচে। ওই যে ওখানে ফায়ার শো হচ্ছে, আমরা ফায়ার শো দেখতে যাই, চলুন বিচের পাড়ে। সব জায়গায় নামাজের জায়গা আছে, মসজিদ আছে। মালয়েশিয়া মুসলিম প্রধান একটা দেশ। এখানে খাওয়ার জায়গায় কি এগুলো সব হচ্ছে স্ট্রিট ফুড, এখানে লোকাল। আর এই পাশে কিছু শপিং এরিয়া যেগুলো অ্যাজ ইউজুয়াল বিচ সাইডে আমরা দেখতে পাই। এগুলো এখানে সবাই মোটামুটি হিজাব বোরকা এগুলাই পরিহিত থাকে।
মেয়েরা। চলুন এখানে গেঞ্জির দাম কেমন দেখা যাক। এই যে দেখেন লঙ্কাউই, এই টি শার্টগুলোর দাম 25 রিঙ্গিত, মানে 750 বা 760 টাকা এরকম, সব 25, বলতে পারেন এটা 25 টাকার মার্কেট এরকম। এখানে এসে আবার 15 রিঙ্গিত। এই হচ্ছে এখানকার আবহাওয়াটা অ্যান্ড পরিবেশটা। এই যে সি ফুড দেখা যাচ্ছে, চলুন মালয়েশিয়ার সি ফুড কেমন হয় থাকে আর দামি বা কেমন সেটা একটু দেখে নিই। এই যে এগুলোই হচ্ছে এখানকার সি ফুড। চিংড়ি মাছ দেখুন বিশাল বড় বড়, সুরমা মাছ টাইপের মাছ দেখা যাচ্ছে, এটা অনেকটা আমাদের দেশে ইলিশ মাছের মতো মনে হচ্ছে। আর কোরাল মাছ তো ডেফিনেটলি আছে। হ্যালো ব্রাদার, হাউ মাচ 1 কেজি? This is tiger point. হাউ মাচ প্রাইস? 175. ইনক্লুডিং কুকিং? এই যে এখানে কাকডাও দিচ্ছে 125 রিঙ্গিত বলতেছে 1 কেজি রান্না সহ, মানে প্রায় 3,25,75,3,700 টাকা বা এরকম মোটামুটি। এইখানে এসে শেষ, ওই পাশে হয়তো বা আছে। এইখানে করা হচ্ছে বারবিকিউ। এই হচ্ছে বেসিক্যালি এখানকার আবহাওয়া। সো চ্যানাং বিচ আমরা দেখলাম।